1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে যে অর্ডারটা এসছে, সেই টেট সংক্রান্ত অর্ডার সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত। তো আমরা মোটামুটি কম বেশি বুঝে গেছি যে এই অর্ডারে যে মতবিরোধটা তৈরি হয়েছে সেটা কিন্তু আসলেই এনসিটি যে প্রথম যে নোটিফিকেশন, যেটা মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার্স 2010, তার সাথে কিন্তু আরটি অ্যাক্টে যে 2017 যে অ্যামেন্ডমেন্ট, তার মধ্যে যে একটা মতবিরোধ দেখা দিয়েছে, তার ফলেই কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যে কিভাবে আরটি অ্যাক্টটা এসছে, কীভাবে পরপর নোটিফিকেশানগুলো এসছে, এনসিটি কিভাবে তৈরি হয়েছে এবং এনসিটি নোটিফিকেশানগুলো কিভাবে এসছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি বারবার বলছি, আপনাদের কাছে অনুরোধ করব, এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়, সেটা আপনারাও বোঝেন। তো দয়া করে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যারা আপনাদের পরিচিত আছে তাদের মধ্যে কিন্তু খবরগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওগুলোকে যদি আপনারা বেশি করে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, তা আমি একটু পজিটিভ এনার্জি পাই আরও ভালো করে আরও সুন্দরভাবে নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখুন, আজকে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে শুধুমাত্র 2010-এর যে নোটিফিকেশান আছে, সেই 2010-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং 2017-র অ্যামেন্ডমেন্ট মূল জায়গাটা তুলে ধরবো, যে জায়গাটায় মতবিরোধ তৈরি হয়েছে, এবং সেইখান থেকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কী আছে। কারণ বেরিয়ে আসার রাস্তা কিন্তু একটাই আছে, এবং এই রাস্তাটা পরবর্তী সময়ে হয়তো বিভিন্ন রিভিউ পিটিশন যারা করেছেন, আমি দেখিয়েছি কালকে 6টা রিভিউ পিটিশন হয়েছে আপাতত। তো সেই 6টা রিভিউ পিটিশনের মাধ্যমে ওপেন কোর্ট হিয়ারিং করে সেটা কিন্তু কোর্টের সামনে তুলে ধরতে হবে। আমরা খুব আশাবাদী যে এটা অবশ্যই একটা সমস্যার সমাধান হবে, আপনারা জাস্ট একটু ধৈর্য রাখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এইটা হচ্ছে সেই এনসিটির প্রথম নোটিফিকেশান, এনসিটি তৈরি হওয়ার পর 2010-এর কী সংক্রান্ত প্রথম নোটিফিকেশান না মিনিমাম কোয়ালিফিকেশান ফর দ্য টিচার, যেটা ঠিক করেছিল এনসিটি, সেই সংক্রান্ত নোটিফিকেশান। দেখুন 23শে আগস্ট 2010-এর এনসিটি সেই নোটিফিকেশান। আমি আসল জায়গাটায় চলে যাওয়ার চেষ্টা করব। দেখুন এনসিটি নোটিফিকেশানটা, দেখুন এটা হিন্দি ভার্সন আছে, নিচে কিন্তু ইংরেজি ভার্সনটা আছে, আপনারা দেখে নিতে পারেন সকলেই। এনসিটি দেখুন প্রথম সেই নোটিফিকেশানটা কি বলছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ দ্য conferred by the subsection 1 of subsection 23 of section 23, section 23 subsection 1 এর পাওয়ার অনুযায়ী of the right of children to free and compulsory education act 2009 and in pursuance of notification নাম্বারটা দেওয়া আছে of 31st March 2010 issued by the Department of School Education Literacy, Ministry of Human Resource Development, Government of India, the National Council for Teacher Education hereby lays down the following minimum qualification for a person to be eligible for appointment as a teacher in class 1 to 8 in a school referred in the clause N of the section 2 of the Right of Children Free and Compulsory Education Act 2009 with effect from the date of this notification। বলছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে টাইম টু টাইম যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের ভিত্তিতে তৈরি হওয়া আরটি অ্যাক্ট এবং সেই আরটি অ্যাক্টের পরবর্তী সময় তৈরি হওয়া এনসিটি এবং তাদের অর্ডার অনুযায়ী, তাদের অর্ডার বলতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে পরপর অর্ডারগুলো আছে, অর্ডারগুলো এখানে বলা আছে, সেই অর্ডার অনুযায়ী এনসিটি একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করছে। কিসের স্ট্রাকচার না, টিচারদের যে মিনিমাম কোয়ালিফিকেশান কী হবে সেটা কিন্তু নির্ধারণ করছে। 2010 23শে আগস্ট সেই নোটিফিকেশান কি বলেছে দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস 1 to 5 ক্ষেত্রে বলে দিয়েছে। এটা প্রত্যেকেই কম বেশি জানেন যে এইচএসে 50% লাগবে, তার সাথে কিন্তু ডিএলএড লাগবে, গ্র্যাজুয়েশন এটা ওটা থাকবে, এগুলো প্রত্যেকেই জানেন, এগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না, আমি আসল জায়গাটা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন কি বলেছে, যে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেম বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস। কি বলছে যে না, টেট কিন্তু কোয়ালিফাই করতে হবে। এই প্রথম টেটের কিন্তু এন্ট্রি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান অফ দ্য এনসিটি অফ 23rd August 2010, 23শে আগস্ট 2010-এর এনসিটির যে নোটিফিকেশান, সেই অনুযায়ী কিন্তু টেট কিন্তু এন্ট্রি নিচ্ছে শিক্ষা দুনিয়াতে ভারতবর্ষে। 6 to 8 ক্ষেত্রে দেখুন কি বলেছে, ওই গ্র্যাজুয়েশন 50%-এর ব্যাপারগুলো বলেছে, আর তার সাথে দেখুন টেটের কথা বলা আছে। ঠিক আছে, এইটা কিন্তু বলেছে, দেখুন এইটা বলেছে যে টিচারদের মোটামুটি 1 নম্বর প্যারাগ্রাফের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কেমন থাকার দরকার সেটা 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশানে কিন্তু বলে দিল। এই জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এবার আসল জায়গায় চলে আসি। কি দেখুন 4 নম্বর পয়েন্টে দেখুন, যেটা আমাকে অনেকেই হয়তো কমেন্ট করেছেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। 4 নম্বর কমেন্টে দেখুন, টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশান। এই নোটিফিকেশান
এই 23শে আগস্ট 2000 নোটিফিকেশান, 2010-এর নোটিফিকেশান, 23শে আগস্ট 2010-এর এনসিটি নোটিফিকেশান, আরটি এক বাদ দিন, 23শে আগস্ট 2010-এর এনসিটি নোটিফিকেশান, সেই নোটিফিকেশান পাবলিশ হওয়ার আগে যে টিচাররা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই যে মিনিমাম কোয়ালিফিকেশান, এই যে মেনটেন করার ব্যাপারটা কী হবে, 2010-এর নোটিফিকেশানে কী বলা ছিল একটু দেখে নিই। The following categories of the teachers appointed for the class 1 to 8 prior to the date of this notification need not acquire the minimum qualification specified in para 1 above. Para 1 মানে এই দেখুন para 1, এই দেখুন para 1, পরিষ্কার দেখিয়ে দিচ্ছি মিনিমাম কোয়ালিফিকেশান, এটা হচ্ছে প্যারা 1। প্যারা 1-এর মধ্যে কি ক্লাস 1 to 5-এর ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, মিনিমাম কোয়ালিফিকেশান টেট, এইচএস 50%, ডিএলএড, আর 6 to 8-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50%, ডিএলএড আর বিএড তার সাথে টেট। এই যে কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করার কিন্তু দরকার নেই। ভালো করে লক্ষ্য করেছেন এই জায়গাটা। The following categories of the teacher appointed classes 1 to 8 prior to the date of this notification need not acquire to the minimum qualification specified in para 1 ব্যবা। পরিষ্কার করা আছে যে এই যে 23শে আগস্ট 2010-এর যে নোটিফিকেশান, তার আগে যারা কর্মরত আছেন, যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেনটেন করার দরকার নেই। কি মেনটেন করার দরকার নেই? প্যারা 1-এর যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান কিন্তু মেনটেন করার দরকার নেই। 2010-এর এনসি নোটিফিকেশান এইটা কিন্তু সবার সামনে তুলে ধরতে হবে। আমি আসছি, জটিলতার জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। কি বলেছে তারপরে দেখুন। আর টিচার অ্যাপয়েন্টেড অন অর আফটার 3 সেপ্টেম্বর 2001, 2001-এর একে বা তারপরে 2001-এ বা তারপরে যে সমস্ত টিচাররা অ্যাপয়েন্টেড হয়েছে, নিযুক্ত হয়েছেন, দ্যাট ইজ দ্য ডেট অফ হুইচ দ্য এনসিটি ডিটারমিনেশন অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য টিচার ইন স্কুল রেগুলেশন 2001 অ্যাজ amended from time to time came into force in accordance with that regulation. ওই যে এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশন যেটা নির্ধারণ করেছে 2010-এ যেটা নির্ধারণ করেছে, সেই সমস্ত নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের আগে যারা নিযুক্ত হয়েছেন, তার মানে 3 সেপ্টেম্বর 2001 এর পরে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিফিকেশান মেনটেন করার দরকার নেই। আবার কি বলেছে? প্রোভাইডেড দ্যাট আ টিচার অফ ক্লাস 1 to 5 পসেসিং দ্য বিএড কোয়ালিফিকেশান, যদি বিএড থাকে 6 মাসের ব্রিজ কোর্স করতে বলেছে। দেখুন বিতে কি বলেছে? আর টিচার অফ ক্লাস 1 to 5 বিএড কোয়ালিফিকেশান যদি থাকে 6 মাসের ব্রিজ কোর্স করতে বলেছে। আর টিচার অ্যাপয়েন্টেড বিফোর 3 সেপ্টেম্বর 2001 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভ্যালেন্ট রিক্রুটমেন্ট রুলস। পরিষ্কার কথা হচ্ছে এনসিটি প্রথম টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান যেটা 2010-এর নোটিফিকেশানে প্রথম নির্ধারণ করে। 2010-এর নোটিফিকেশানে স্পষ্ট উল্লেখ আছে, এই নোটিফিকেশান পাবলিশিং ডেট 23শে আগস্ট 2010, এই পাবলিশিং ডেটের আগে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এনসিটির এই নোটিফিকেশানে যে যোগ্যতাগুলো বলা আছে, মানে এইচএসএ 50% এবং ডিএলএড, আপারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50%, বিএড বা ডিএলএড, এইগুলো মেনটেন করা দরকার নেই। তাহলে 3 সেপ্টেম্বর 2001 বা তারপরে যারা নিযুক্ত হয়েছেন, কিন্তু 23শে আগস্ট 2010-এর মধ্যে যারা নিযুক্ত হয়েছেন তাদের মেনটেন করা দরকার নেই। এবার আপনি বলবেন তাহলে 3 সেপ্টেম্বর 2001-এ যারা নিযুক্ত হয়েছেন তাদের কি হবে? তাদের ক্ষেত্রে দেখুন পরিষ্কার করে বলা আছে কি, দেখুন তাদের ক্ষেত্রে লাস্টে দেখুন সিতে দেখুন, আর টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য 3 সেপ্টেম্বর 2001 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভ্যালেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট রুলস। 2001-এ যারা নিযুক্ত হয়েছেন তাদের যে হিসাবে নিয়োগ করা হয়েছে তারা সেটাকেই মেনটেন করবে। যদি ম্যানেজিং কমিটি হয় ম্যানেজিং কমিটি, যদি কোনো পরীক্ষা হয় পরীক্ষা, তাদের ক্ষেত্রেও পরিষ্কার করে দিয়েছে। তাহলে একটা মোটামুটি দুটো ডেটকে মাথায় রাখতে হবে। এনসিটি নোটিফিকেশান বেরোচ্ছে প্রথম 23শে আগস্ট 2010, কী সংক্রান্ত বিষয়ে? টিচারদের কোয়ালিফিকেশান ঠিক করছে। সেখানে কি বলা আছে যে 3 সেপ্টেম্বর 2001 থেকে 23শে আগস্ট 2010 পর্যন্ত যে সমস্ত টিচাররা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ওই যে 2010-এর যে নোটিফিকেশান এইচএস 50 এবং ডিএলএড, গ্র্যাজুয়েশন 50 এবং বিএড বা ডিএলএড, এইটা কিন্তু মেনটেন করা দরকার নেই। 3 সেপ্টেম্বর 2001-এর আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কি বলেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু মেনটেন করার দরকার নেই। তাদের ক্ষেত্রে তাদের আগে যা নিয়ম ছিল ম্যানেজিং কমিটি যেভাবে নিযুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটাই মেনটেন করতে হবে। 2010-এর নোটিফিকেশানে এনসিটি 23শে আগস্ট 2010-এ এটাই বলা আছে। এবার চলে আসি পরবর্তী, এইটা গেল মোটামুটি 2010-এর নোটিফিকেশান। এবার চলে আসি পরবর্তী জটিলতার জায়গা, যেটা হচ্ছে আরটি অ্যাক্টের 2017 অ্যামেন্ডমেন্ট। কী হয়েছে? 2009 আরটি অ্যাক্ট তৈরি, 2010-এ বলবৎ, 2012 অ্যামেন্ডমেন্ট, 2017 সেই জটিলতা।
তৈরি করা সেই অ্যামেন্ডমেন্ট, সেখানে কি বলা আছে ভালো করে দেখুন। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, নাম্বার হচ্ছে 24 অফ 2017, 24 নম্বর। এই অ্যামেন্ডমেন্টে কী বলা আছে দেখুন। দ্য অ্যাক্ট মে বি কল্ড দ্য রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 ইজ শ্যাল বি ডিম টু হ্যাভ কাম ইন টু ফোর্স ইন দ্য ফার্স্ট ডে অফ এপ্রিল 2015। 2017 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 ফার্স্ট এপ্রিল থেকে রেট্রোস্পেকটিভ এফেক্ট হচ্ছে 2015 ফার্স্ট এপ্রিল থেকে। অদ্ভুত ব্যাপার চলছে, ফার্স্ট এপ্রিল 2015 থেকে কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হচ্ছে। নাম্বার 2তে কী বলেছে দেখুন। ইন দ্য রাইট অফ দ্য চিলড্রেন অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ইন সেকশন 23 ইন সাবসেকশন 2 আফটার দ্য প্রভিসো দ্য ফলোয়িং প্রভিসো শ্যাল বি ইনসার্টেড, নেমলি, এই যে আসল জায়গাটা কিন্তু ইনসার্ট করে দেওয়া হলো। রাইট টু দ্য রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি আরটি 2009 মধ্যে একটা ছোট্ট জিনিস কিন্তু ইনসার্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা মারাত্মক জিনিস। provided further that the every teacher appointed or in position as in on the 31st March 2015 who does not possess the minimum qualification as laid down under the subsection 1 shall acquire the such minimum qualifications within a period of 4 years from the date of the commencement of the right of children to free and compulsory education act 2017 amendment। যারা 31 মার্চ 2015 পর্যন্ত অ্যাপয়েন্টেড হয়েছেন, যাদের কোয়ালিফিকেশান নেই, তাদের 4 বছরের মধ্যে কিন্তু কোয়ালিফিকেশানটা ফুলফিল করতে হবে। কোন কোয়ালিফিকেশান? মিনিমাম কোয়ালিফিকেশান। সেই মিনিমাম কোয়ালিফিকেশান বলতে এখানে ওই যে গাইডলাইন যেটা বলা আছে, সেই গাইডলাইনের কথা বলা হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে কোর্টের সামনে উত্থাপন করতে হবে। 2010-এর এনসিটি নোটিফিকেশন, 2017-র অ্যামেন্ডমেন্ট, 2017-র অ্যামেন্ডমেন্টটাকে যদি আপনি খারিজ করতে পারেন তবেই কিন্তু একমাত্র বাঁচার রাস্তা। আমি পরিষ্কারভাবে বলছি 2018-র অ্যামেন্ডমেন্ট কিন্তু খারিজ হয়েছে। যে 2018-র অ্যামেন্ডমেন্টটা কিন্তু বিএডগুলোকে কিন্তু প্রাইমারিতে সুযোগ দেওয়া হয়েছিল, তারা চাকরিও পেয়েছিল, চাকরি কন্টিনিউ হয়েছে, কারণ তাদের কোনো ভুল ছিল না। কিন্তু পরবর্তী সময় কিন্তু বিএডটাকে কিন্তু খারিজ করা হয়েছে। 2017-র অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে, তবেই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই বাঁচার রাস্তা, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর একটা ছোটো করে জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, অনেক ভিডিও অনেক জায়গায় দেখেছেন, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। দেখবেন যত আলোচনা হচ্ছে সেখানে দেখবেন আরটি অ্যাক্টের একটা দেখবেন সেকশন 23(1) এই জায়গাটা কিন্তু বারবার নিচ্ছে, যে ধারা 23-এর 1 নম্বর উপধারা এই ব্যাপারটা কিন্তু বারবার বলছে। ওই বিষয়টা আমি আপনাদের সামনে দেখুন বাংলায় পরিষ্কার করার চেষ্টা করছি। আরটি অ্যাক্ট 2009 অর্থাৎ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী সেকশন 23 সাবসেকশন 1 বা ধারা 23-এর উপধারা 1 নম্বরে মূলত শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতার কথা বলে। বুঝতে পারলেন? আরটি অ্যাক্টে 2009-এর 23 নম্বর ধারার 1 নম্বর উপধারাটা আসলে কি? আসলে ওটা হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন যে নির্ধারণ করতে হবে সেই কথাটা বলেছে, এবং তার ভিত্তিতেই কিন্তু এনসিটি তৈরি হয়েছে, এবং এনসিটি কিন্তু পরবর্তী সময় মিনিমাম কোয়ালিফিকেশনটা কিন্তু নির্ধারণ করেছে। এই জায়গাটার উপর দেখবেন লড়াই হবে ভবিষ্যতে। তো দেখি কি বলেছিল সেখানে। 23 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলেছে, যে কোনো ব্যক্তি শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবেন যদি তিনি এমন ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা অর্জন করে থাকেন যা কেন্দ্রীয় সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো একাডেমিক কর্তৃপক্ষ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত হয়। শিক্ষক হিসাবে কাজ করতে চাইলে একজন ব্যক্তিকে নির্দিষ্ট ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা নির্ধারণ করবে কারা? কেন্দ্রীয় সরকার যে কোনো একাডেমিক অথরিটি শিক্ষাগত কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে সেই দায়িত্ব দেবে। কেন্দ্র সরকার কোনো অথরিটিকে বিজ্ঞপ্তি দিয়ে দায়িত্ব দেবে, এবং কি করবে? এখন এই কাজটি সাধারণত এনসিটি করে থাকে। ধরা যাক এনসিটি ঘোষণা করে দিল যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে গেলে ডিএলএড লাগবে এবং টেল লাগবে। এই যোগ্যতাগুলো কিন্তু সেকশন 23(1) অনুযায়ী বাধ্যতামূলক হয়ে যাবে। আরটি অ্যাক্ট 2009 23 নম্বর ধারার 1 নম্বর উপধারা হচ্ছে সেই ধারা যে ধারায় বলা হয়েছে কেন্দ্র সরকারের কোনো একটা সংস্থাকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে কি জন্য না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন নির্ধারণ করার দায়িত্ব নিতে হবে। এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আরটি অ্যাক্টের এই ধারা অনুযায়ী পরবর্তী সময়ে 2010-এ এনসিটি তৈরি হয়, এবং এই ধারার ওপর নির্ভর করে 2010-এ 23শে আগস্ট এনসিটি কিন্তু ওই কোয়ালিফিকেশন নির্ধারণ করে দেয়, ঠিক করে দেয়, এবং যার ওপর ভিত্তি করে কিন্তু এনসিটি 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশান হয়। এই ধারাটা কেন বললাম? দেখবেন পরবর্তী সময় যখন রিভিউ পিটিশন চ্যালেঞ্জ হবে তখন এনসিটিকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে,
কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, 23শে আগস্ট 2010 যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এনসিটির যে নোটিফিকেশন সেটা কিন্তু বাঁচার রাস্তা। নাম্বার 1, 1 নম্বর বাঁচার রাস্তা হচ্ছে এনসিটি নোটিফিকেশন। এবং সেখানে বলতে হবে যে আরটি অ্যাক্টের যে 2009-এর যে ধারা, যে 23 নম্বর ধারার 1 নম্বর উপধারা এনসিটির গুরুত্ব সম্পর্কে বলতে হবে এবং এনসিটির গুরুত্ব বোঝানোর পর পরিষ্কার করে তুলে ধরতে হবে যে এনসিটির এটা হচ্ছে গুরুত্ব, এনসিটি ঠিক করে দেওয়া কোয়ালিফিকেশন, এনসিটি ঠিক করে দেওয়া যে গাইডলাইন, যে ডেট, যে কাট অফ ডেট, সেই ডেট অনুযায়ী আমরা কিন্তু টেট দেওয়ার জন্য বাধ্য নয়। কাজে আমাদের কিন্তু রিল্যাক্স দেওয়া হোক, এখান থেকে রিল্যাক্স করা হোক আমাদের এখান থেকে। আর এর ভিত্তিতে 2017 অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু খারিজ করার চেষ্টা করতে হবে। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার আপনাদের সামনে চেষ্টা করলাম, বাকি লড়াইটা করতে হবে, কী হবে জানি না। আশা করছি সকলের খুব ভালো হবে। খুব ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, বারবার দেখবেন, আর অবশ্যই দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি একটু অনুপ্রেরণা পাবো, রাত জেগে ভিডিওগুলো তৈরি করা হয়, আরও নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।